তখন এই স্প্রিন্টারের উপর কাজ করবে। স্প্রিন্টারটা নিয়মিত খুলবে, নিয়মিত বন্ধ করবে, বুঝতে পারছি? নিয়মিত কি করবে? খুলবে, নিয়মিত বন্ধ করবে। সেটা কোনটার উপর করবে? স্প্রিন্টারের উপর। সেটা ইউরোম্যাক্স। ইউরোম্যাক্স ডি এর দুই কাজ করবে। এ কি করবে? এক স্প্রিন্টারের উপর কাজ করবে, মানে ইউরোম্যাক্সের মধ্যে যেটা আছে সেটা ইউরোম্যাক্সের মধ্যেও আছে, যেটা শুধু আলাদা এক্সট্রা। এই ডি এর জন্য যে এক্সট্রাটা যে দেওয়া আছে সেটা এই পোস্টের গ্ল্যান্ডের উপর কাজ করবে। ওরা কি করবে? পোস্টের গ্ল্যান্ডটাকে সরায় দিবে, মানে আর কাটতে দিবে না। অ্যাজ এ রেজাল্ট তাহলে ইজিলি প্রসেস করবে। স্যার আমার কথা বলি তো এই ক্যাটাগরি পাও আর ইউরিন একটা গেছে, সঙ্গে সঙ্গে কি করবা? ইউরোম্যাক্স একটা ইউরোম্যাক্স ডিভাইড আছে তাহলে মিক্স আপ দরকার নেই। হ্যাঁ দিতে পারবা, না হলে ইউরোম্যাক্স দিতে পারবা। বয়স্ক মানুষ হলে 100% ইউরোম্যাক্স ডি, ঠিক আছে? বয়স্ক মানুষ হলে 100% পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ থাকবে, সো ইউরোম্যাক্স ডি। আর যদি ইয়ং হয় অ্যাডাল্ট হয় শুধু ইউরোম্যাক্স দিলে হবে। বা ইউবল আছে না, সেম কাজ করে, বুঝতে পারছি? হ্যাঁ যে কোনো একটা খাওয়াই দেন আধা ঘন্টা থেকে 45 মিনিট দেখবা। যদি এর মধ্যে প্রস্রাব হয় খুবই ভালো। প্রস্রাব যদি না হয় রোগীটা কিন্তু প্রচন্ড পরিমাণ ব্যথা হবে, রোগীটা কিন্তু গলাবে, যে তোর পেট ফুলে হচ্ছে, হ্যাঁ ইউরিন কার্ড ইন্টেস্টাইনের উপর চাপ দিবে। এই সময় আপনার করণীয় হচ্ছে ক্যাথেটার করানো। কি করানো? ইউরিন ক্যাথেটার, বুঝতে পারছি? ইউরিন ক্যাথেটার করাতে হবে। তো ইউরিন ক্যাথেটার করানোর তুরন্ত কোনো ক্লাসটা হয়নি, আগে ক্লাস ছিল তারপরে এগুলো করানো ছিল। তো ইউরিন ক্যাথেটার হচ্ছে বিরোচ্ছার মধ্যে দিয়ে, ঠিক আছে? এটা মনে করি ইউরিন ক্যাথেটার এই বিরোচ্ছার মধ্যে ঢুকে দিয়ে ব্লাড আউট করতে দিতে হবে। এটা একটা পাইপ, ঠিক আছে? পাইপের এখানে ঢুকা আছে। তো আমি যখন এটা দিব এই এই পাইপটা অটোমেটিক্যালি প্রস্তাব চলে আসবে না, আসবে তো? নিচে এখানে একটা ব্যাকশিট করে দিচ্ছি, তাহলে এই ভিতরে যেগুলা প্রস্তাব ছিল সব সেটা ইজিলি টু করে নেওয়া ছিল সে পাইপের মধ্যে জমা হয়। তাহলে কি এটা গ্লুক বা না গ্লুক আমার প্রোটেকশন আছে, কিছু সাময়িক জন্য টেনশন নাই। আমি তো প্রস্তাবটা তো বের করে দিলাম, পেটটা তো কমে গেল, যারা যন্ত্রণা তো কমে গেল। এটা হচ্ছে ইউরিন ক্যাথেটার। যদি এই ক্যাটাগরি হয় তাহলে তোমাকে অবশ্যই, আবার যেমন যদি এক্সপিরিয়েন্স পার্সন হয়, যেমন আমাদের মধ্যে যদি হয়, আমরা বলি তোমার জন্য এক ক্যাথেটার করা ইউরোম্যাক্স ঠিক হয়, আবার কখন হবে না হবে রিস্ক দরকার নাই। কারণ কি কিছু কিছু ক্ষেত্রে তুমি যে ক্যাথেটার 100% করতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। সো যত তাড়াতাড়ি করতে পারো তত তাড়াতাড়ি ভালো। আমি ইউরোম্যাক্স ঠিক হয় দিলাম, কথার কথা কোনোভাবে তারপরে হলো না, ইউরোম্যাক্স ঠিক থাকতো এখন পানি যাবে, বাজার 30-45 মিনিট ওয়েট করবে, এর মধ্যে তো কিন্তু আরো প্রস্তাব তৈরি করতে হবে, রোগীর আরো কষ্ট হবে না, কি হবে? রোগীর আরো কষ্ট হবে। তখন আমরা বলি কি না সরাসরি ক্যাথেটার, কেন অনেক সময় অনেক রোগীর ক্যাথেটার করা যায় না, রিস্ক হয়ে যায়। আমার কথা বুঝতে পারছি? এটা তো প্রস্তাবের না, রাস্তা দিয়ে ভিতর দিকে ঢুকে দিতে হয়। অনেকের প্রস্টেট গ্ল্যান্ড এত পরিমাণ বেড়া যায় যে ভিতরে ঢুকানো যায় না, এখন ভিতরে ঢুকা বাঁচার রিস্ক হয়। মানে জুড়ে যদি তুমি দাও এটা তো একটা নর্মাল জিনিস, মানে পাতলা সফট না, তো সফট জিনিস, কারণ ভিতরে যখন দিবা যে কোনো সময় হালকা জোরে ভালো লাগে রক্ত বের হবে, তখন তো আরো হিতে ভিতরে যাবে। বুঝতে পারছেন কথা? এই জন্য আমরা প্রথমে ক্যাথেটার দিই, কারণ ক্যাথেটার দিয়া যদি দেখি যে হচ্ছে না, কোনোভাবে ক্যাথেটার করতে পারতেছি না, তখন আমাদেরকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে সদর হসপিটালে রেফার করতে হবে, বা চেম্বারে রিস্ক হয়ে যায়। লাম্বার পাঞ্চার নাম শুনছো নাকি? পেলভিক পাঞ্চার বলা হয় এটা। এটা হচ্ছে একটা সিরিঞ্জ সরাসরি এখানে ঢুকে ফেলে দেওয়া হয়, ভিতরে একটা ব্লাডারের মধ্যে দিতে হয় যাতে প্রস্রাবের চাপ ওই দিকটা বের আসে। আমার কথা বুঝতে পারছি? কিন্তু এখন টুকরা করবার জন্য রক্ত বের হতে পারে, আলাদা কোনো প্রবলেম হতে পারে, আপনার প্রাইভেট সেন্টারে রিস্ক নেবেন। হ্যাঁ এই জন্য বললাম যে রোগীটা তো আমার অবশ্যই সদরে, কারণ টুকরা করে দিলে মনে হয় সদরে কোনো দায়িত্ব আছে না, কেউ কিছু বলবে ওই জন্য বলে পেলভিক পাঞ্চার বলে সদরে। তার মানে সর্বপ্রথম চেষ্টা করতে হবে যদি বেশি খোলা হয়ে যায় রিস্ক দেওয়া দরকার না, ক্যাথেটার করা সরাসরি। কিন্তু যদি মনে হয় কত বেশি খোলা নাই কিন্তু প্রস্রাব কমা আছে, তাহলে আপনি একটা ইউরোম্যাক্স ডি বা ইউরো
এগুলো দিয়ে গাইড করতে পারবো, তাহলে আমার কাছে আর যখন থেকে যদি সবই ফেল তখন কি করবো ডাইরেক্ট আনসার। ঠিক আছে, গেল। এটাই হচ্ছে রিটেনশন অফ ইউরিন। কিন্তু আরেকটা আছে ইউরিন ফ্রিকোয়েন্সি, ঠিক এর উল্টা। এটি যখন কমতে পারছে না আর ওরা কি হবে, ওরা ঠিকভাবে অঙ্ক হওয়া পারতেছে না। একটু বড় করছে, আমি একটু বড় করছে, বড় করছে, যা দেরি আছে প্রস্তাব লাগছে, মানে উঠতেছে, ওঠার সময় না থেমে দিচ্ছে। এটা বিশেষ করা হয় বয়স্ক মানুষ, ছোট বাচ্চাদের। ঠিক আছে, ওরা ধরে রাখতে পারে প্রস্তাব, ওটাকে বলা হয় ইউরিন ফ্রিকোয়েন্সি, মানে ঘন ঘন প্রস্তাব ধরে রাখতে পারবে। বুঝতে পারছি? আবার অনেকে বলে না স্যার একটু প্রস্তাব হচ্ছে, খাওয়ার পর মনে হচ্ছে আর একটু প্রস্তাব করে আসি, ক্লিয়ার হচ্ছে না, সে যেন এই মানে সমস্যা। মানে ব্লাডারের মূল প্রবলেম কোথায়, এইটুকু। ঠিক আছে, তো এই যে পোস্টেড গ্ল্যান্ডের কথা যেটা বললাম, বড় হয় চাপটাই, এইটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, কারণ মেয়েদের পোস্টেড গ্ল্যান্ড নাই। মেয়েদের পোস্টেড গ্ল্যান্ড আছে, মেয়েদের কিন্তু পোস্টেড গ্ল্যান্ড নাই। মেয়েদের ক্ষেত্রে যখন আমি এটা চিন্তা করবো, তখন কিন্তু ওদের আর পোস্টেড গ্ল্যান্ড নাই, ওদের শুধুমাত্র কি স্পিনটার এখানে আর সরাসরি ইউরেথ্রা, এদের কিন্তু কোনো পোস্টেড গ্ল্যান্ড নাই, যেদেরকে চাপ দিয়ে প্রস্রাব আটকাবে হয় না। এই জন্য দেখবা ছেলেদের, বয়স্ক মানুষদের দেখবে বেশিরভাগই হচ্ছে বয়স হয়ে গেলে ছেলে মানুষ হলে পোস্টেড গ্ল্যান্ড বড় হয়ে যায়, প্রস্রাবের সমস্যা। কিন্তু ওই দিক দিয়ে মেয়ে মানুষের তুলনামূলকভাবে কম। মেয়ে মানুষের সমস্যা কোথায়, এই স্প্রিংটা লাগাবা পারে না ঠিকভাবে, বা স্প্রিংটা ঠিকভাবে ঘুরতে পারে না, এরা একদিকটা ব্যস্ত থাকে। বুঝতে পারছি? ক্লিয়ার আমার কথা? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদি ক্যাথেটার পড়াতে চাও, ক্যাথেটার যদি পড়াতে চাও, ছেলে হোক বা মেয়ে হোক, পুরা ক্যাথেটার ঢুকে দেওয়া লাগবে একবারে লাস্ট পর্যন্ত, দেয়াদের চাপ দেয়া ইউরিনের আরেকটা সিরিজ দেয়, শিকার করবো মধ্যে প্রফেশন প্র্যাকটিক্যাল ক্লাসে বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? কিছুক্ষণ ঢুকা দেওয়া, যদি ভেতরে কিন্তু বেলুন আছে ক্যাথেটারের ভেতরে, আবার খুলে করতে হয়, তাছাড়া তো লাগা থাকবে না, বের হয়ে আসবে, বলতে পানি করতে হয়। যদি আবার না করুন, যদি ভেতরের মধ্যে থাকে, আপনি যদি পানি দেয়, এটা রাপচার হয়ে যাবে, একবার ফেটে যাবে, একেবারে ধরেন ব্লিডিং হয়ে যাবে, ব্লিডিং বাঁচানো হয়ে যাবে। বুঝতে পারছি? এই জন্য পুরোটা ঢুকে দিতে হবে, দেওয়ার পর ইউরিন আসতে আসতে দেখে তারপরে পানিতে আসতে করে টানতে হালকা একটু করে চলে আসে। বুঝতে পারছি? আর ইউরিন আসলে তো 100% শিওর। বুঝতে পারছি? এক বিষয়। সেকেন্ডলি হচ্ছে, এটা ছেলেদের ক্ষেত্রে পুরোটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ইউরেথ্রা খুব ছোট, ইউরেথ্রা সাইজ ছোট, কিন্তু ছেলেদের ইউরেথ্রা সাইজ বড়। এই জন্য মানে ছেলেদের পুরোটাই আমরা ঢুকা দিয়ে চেক করি, আর মেয়েদের অর্ধেকের একটু বেশি ঢুকাই দিয়ে চেক করলে হয়, ওদের পুরোটা ঢুকা দিতে হয় না, কারণ ওদের ইউরেথ্রা খুব ছোট। বলতে পারছি? আর আরেকটা বিষয় বলি, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, ইমার্জেন্সি কেসে আপনারা ক্যাথেটার করবেন, কোনো সমস্যা নাই, যে না ওই মেয়ে মানুষ আমি ক্যাথেটার করবেই করবো না, এটা একটা লাইভ প্রশ্ন। আমার কথা বলতে পারছি? এটা একটা লাইভ প্রশ্ন, এটা ইমার্জেন্সি হলো আপনাকে করতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, 110 টাকা। আমাদের সময় আমাদের কিছু বান্ধবীর ছিল ডক্টর, আমাদের ছেলেদের ক্যাথেটার আসার আসা বলতে দিছিল, তুই এখানে একটু দাঁড়াতে আমি করবো, একটু শিখাই কীভাবে করবো। এটা কেন? এই ফিউচার যে প্রশ্নটাকে সেটা বলতে পারবো। আর মেডিকেলের সেক্টরে সেক্স বলতে কোনো কিছু নাই, মেডিকেল সেক্টরে সেক্স বলতে কিছু নাই, যা আছে সব অর্গান, মানে কোনো একটা বডির পার্ট অর্গান, যত বডি, ছেলে বডি হোক বা মেয়ের বডি হোক, সবগুলো জাস্ট একটা অর্গান। এখানে মাথার মধ্যে কেউ বলে লাগে না, আমার কথা কি বুঝতে পারছি? মাথার মধ্যে এই সেক্টরটা, মেডিকেল সেক্টর যখন ডিউটির মধ্যে আসো, রাষ্ট্রের বিশ্বাস করো, তোমার মাথার মধ্যে জীবনে কোনো আসবে না, তোমার সামনে কোনো মেয়ে ভুলে তোমার মধ্যে কোনো ফিলিংসই কাজ করবে না, ওটা টোটালি আলাদা কিছু, ওটা আলাদা তরফের জায়গা হয়। আমার কথা বুঝতে পারছি? তো ছেলে হোক বা মেয়ে হোক, এটা হচ্ছে ইমার্জেন্সি কেস। যদি তোমার ক্যাথেটার করতে হয়, তুমি পারমিশন নিয়ে ক্যাথেটার। আমার কথা বুঝতে পারছি? 6:30টার দিকে আমাকে একটা ফোন দিচ্ছে, এখন ইমার্জেন্সি কেস স্টেপটা আপনার কাজ করেছে। আমি 7টার দিকে গেলাম, 7টার দিকে যাই দেখি
পরে রুগী পেটটা বের রুগী পেট খোলা চেক করে দেখে প্রস্তাব জন্য আছে। এখন 7:30 থেকে আমি নতুন বের পাবো, ওই জায়গায় কোনো নার্স পাবো কাউকে অসম্ভব হচ্ছে তো ডায়াগনস্টিক সেন্টার। লাস্টে আমি বললাম যে একটা অবস্থা আছে, হয় সকালে নিয়ে যেতে নার্স হবে, না হলে ক্যাথেটার আমাকে নিজে করতে হবে, কিন্তু ভাবিনি আমি শুনে ভালো লাগে। তখন মনে মহিলা ছিল বয়স্ক মানুষ, উনি বললো স্যার কোনো সমস্যা নেই, ক্যাথেটার আপনি করেন, কিন্তু রুগীটা আমার বাঁচানো লাগবে। সঙ্গে সঙ্গে আমি কী করলাম, আমার কথা বলতে পারছি, ক্যাথেটার করলাম, যে রোগীর প্রস্তাব করা গেল কিছু সময় হেঁটে পাচ্ছিল। অথচ এতক্ষণ কি করতেছিল, খালি চিল্লাচিল্লি বোকাচ্ছে, ব্যথা ব্যথা ব্যথা। প্রস্তাব যে কারণে গেছে এমনি খেয়াল করো না, দেখো যখন আমাদের প্রস্তাব লাগে না, প্রস্তাব করার থাকা পাচ্ছে হয় না। সকালে ঘুম থাকা উঠছে, অনেক প্রস্তাব কমে গেছে, হাঁটতে তো কষ্ট হয় না, ব্যথা করে না, সকালে রাতে একটা দিতে। আচ্ছা স্যার, কোনো পেশেন্ট যদি মানে প্রস্রাব আটকে রাখতে না পারে, তাহলে মানে কোনো পেশেন্ট যদি প্রস্রাব আটকে রাখতে না পারে, বয়স হয়ে গেছে 60-70 বছর বয়স, কিন্তু প্রস্রাব আটকে রাখতে পারতেছে না, মানে টয়লেটে যাওয়ার আগে হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে এটা আচ্ছা আচ্ছা, তারপরও যদি মনে করো ইউরোম্যাক্স দিয়ে আছে, কম্বিনেশন ট্রিটমেন্ট আছে, আরও খুবই একটা আছে, সেগুলো আমরা ইউজ করি। করার পরও যদি না হয় তাহলে তাছাড়া ব্যাক টাইম সবসময় কাছে রাখবে, কারণ অলরেডি তাদের নষ্ট হয়ে গেছে। আর না হলে অপারেশন, বুঝতে পারছেন, কিন্তু অপারেশন করে না, অপারেশনের সাকসেস রেট খুবই কম। আচ্ছা, আমাকে টাকা নষ্ট করবে, বুঝতে অনেক, যেমন কিছু রুগী আছে, যেমন একজন হাবেশ খায় না, আমাদের স্টাফেরই না, ওনার প্রচুর এখন কিন্তু 3 মাস ধরে আমার আন্ডারে আছে, ক্যাথেটার রুগী আছে, ক্যাথেটার তুলে দেয়, ক্যাথেটার তুলে দেয়। লাস্টে বললাম পুরুষের জ্ঞান বড় হয়ে গেছে, ওনার নর্মালি প্রশ্ন সম্ভব নয়, অপারেশন করতে হবে, কিন্তু পরীক্ষা মেলে আর তার মধ্যে হচ্ছে বয়স, এই বয়সে কেউ অপারেশনও করবে না, কারণ ওটি টেবিল দিয়ে গেলে আর ব্যাক করবে না, মানে প্রায় মনে হয় কত 88 না 90 বছর বয়স, কেউ তো রিস্ক নেবে না। তো এখন তাহলে প্রতিদিন রুগী প্রসব করবে কীভাবে, লাস্টে সিলিকন ক্যাথেটার ঢুকে যাচ্ছে, 1 মাস পর করছে, আজকে ভালো আছে। আর আরেকটা বিষয়, ক্যাথেটার করার সময় হাইজিন মেনটেন করতে হবে, হাইজিন মেনটেন করে একদম পরিষ্কারভাবে করতে হবে, বুঝতে পারছি, কারণ ওটা ওই বাইরে হাতটা শুয়ে গেল পুরা গেল কিছু হবে না, কারণ এটা ইউরিন আটি করতে পারে, এই জন্য খুব সাবধানে গ্লাভস যাতে কোনো রিস্ক না থাকে, কোনো ইনফেকশন কি করে না হয়। উদাহরণ এটা আপনার কারণ প্রবলেম নাই তো না স্যার, এই তারপরে কি ছিল, এটা কারণ প্রশ্ন শিওর না স্যার, পুরা ফিশার, এখানে অ্যানাল ফিশার, হ্যাঁ স্যার, অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা, হেমোরয়েড, এই চারটা, একটা দুটো তিনটা চারটা মনে রাখবা, আমি একসাথে চারটা বলে শেষ করে দেবো, ঠিক আছে? পাইলস হচ্ছে যেটা প্রস্রাবের রাস্তার বাইরে, ও যখন পানি ক্রস করবে বা জায়গাটা পরিষ্কার করবে তখন হাতের সাথে লাগবে, আমার কথা বোঝাতে পারছি, দিস ইজ কল্ড পাইলস, ও বুঝতে পারবে এবং বড় হয়ে আসবে, নিচে নামা চলে আসবে, ঝুলবে, আমার কথা বুঝতে পারছি, এটা পায়খানার রাস্তার ধারে, মানে বাইরের অংশ, কথা কি বুঝতে পারছি? তখন সেটা হবে, এটা হবে পাইলস, এবং এই পাইলসের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম ব্লিডিং হতে পারে, পায়খানার সময় রক্ত যেতে পারে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এটা হচ্ছে পাইলস, তোমরা নেটে সার্চ দিবা, তাহলে পাইলস কোনটা, যেটা পায়খানার রাস্তার বাইরে কোনো মাংস বেশি বড় হয়ে গেছে, ঝুলে আছে, ওই জন্য ইনফেকশন হচ্ছে, ওখান থেকে ব্লিডিং হতে পারে, বুঝতে পারছি? দ্যাট ইজ কল্ড পাইলস। হোয়াট ইজ দ্য ফিশার? ফিশার হচ্ছে খুবই ছোট মাছের মুখের মধ্যে, ফিশার আর ফিশের মতো ভাগ আছে, ফিশ মানে কি মাছ, আর ফিশার মনে রাখবা, এটা দেখতে পায়খানার রাস্তায় মাছের মুখের মতো দেখতে হবে, কার মতো দেখতে হবে, মাছের মুখের মতো দেখতে হবে, ফেমাস যাওয়ার মতো, দ্যাট ইজ কল্ড অ্যানাল ফিশার। দিস ইজ, এটা হচ্ছে, তারপর আছে অ্যানাল ফিস্টুলা, ফিস্টুলা, ফিস্টুলা মিন্স মনে রাখবা ট্যানেল তৈরি করছে, তার মানে পায়খানার রাস্তা, এটা যদি পায়খানার রাস্তা হয়, হ্যাঁ, এটা অ্যানাস না, যে করবে কি এই দিকের নতুন রাস্তা তৈরি করে এই দিক
দিয়েও পায়খানা আসবে। পায়খানার রাস্তা আছে, পায়খানার রাস্তা সাইড দেওয়া ফুটা করে ওই দিক দিয়েও কি আসবে, পায়খানা আসবে। আমার কথা বুঝতে পারছি, সেটাকে বলা হয় ফিস্টুলা। কি বলা হয়, ফিস্টুলা। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে হবে কি মাছের মুখের মতো দেখতে, কারণ তো মাছের মুখ, এটা কি করবে, ক্যানেল তৈরি করবে, আর এটা কি ঝুলে থাকবে না। তাহলে হেমোরয়েডসটা কি, হেমোরয়েডসের মধ্যে দুটো ভাগ হয়, একটা ইন্টারনাল হেমোরয়েডস আর একটা এক্সটার্নাল হেমোরয়েডস। হেমোরয়েড হচ্ছে পায়খানার রাস্তার ভিতরে, বুঝতে পারছি, ভিতরে। এটা কিন্তু তুমি বাইরে থেকে দেখতে পাবা না, বেশিরভাগ সময় বাইরে থেকে দেখতে পাবো না, এটা ভিতরের দিকে দেখা যায়। হ্যাঁ, মানে এই হেমোরয়েডস মিন্স হচ্ছে আমাদের পায়খানার রাস্তার মধ্যে যে ব্লাড ভেসেল আছে না, এই ব্লাড ভেসেল ডাইলেটেড হয়ে যায়, কোনোর মধ্যে রক্ত জমে। তো এটা দুটো পর্যায়ে হতে পারে, মানে একটা আছে এটা যদি পায়খানার রাস্তা হয়, হ্যাঁ, এটা পায়খানার আনাস, এর এই যেমন একটা লাইন আছে, এই লাইনের নিচে হলে বলে আমরা এক্সটার্নাল, আর উপরে হলে বলে ইন্টারনাল। বুঝতে পারছি? তো হেমোরয়েড যেটা বাইরে থেকে সহজে দেখতে পাবে না, এটা ভিতরে আমাদের আঙুল দিতে হবে। হ্যাঁ, এটা ভিতরে আঙুল দিয়ে আমরা চেক করে যাই, ফিঙ্গারে দিয়ে চেক করা লাগে, সেটা হচ্ছে হেমোরয়েডস। ক্লিয়ার আমার কথা? তাহলে এবার আমার সাথে একটা বলো, পাইলস কোনটা, যেটা ঝুলে থাকবে, বের হয়ে আসছে, বুঝতে পারছো, রক্ত যাচ্ছে, দ্যাট ইজ কল্ড পাইলস। যেটা হচ্ছে ভিসা, পায়খানার রাস্তাটা মাছের মুখের মতো দেখতে হবে, সেটাকে বলা হয় ভিসা। ফিস্টুলা, এখানে আরেকটা নতুন ক্যানেল তৈরি করবে। রাস্তা তৈরি করবে, মানে পায়খানা রাস্তাতে পায়খানা হচ্ছে, সাইডে আরেকটা ফুটো বাড়ছে, ওই দিক দিয়েও পায়খানা যাচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফিস্টুলা। তারপরে হেমোরয়েডস, এই হেমোরয়েডস হচ্ছে ব্লাড ভেসেল ফুলে ওঠা, ওখানে রক্ত জমা হয় এবং সেটা পায়খানার রাস্তার ভিতরে। বুঝতে পারছেন? ক্লিয়ার আমার কথা? তো এই চারটা জিনিস যদি আপনার কিভাবে থেকে পড়া পাচ্ছে তোমরা, পায়খানা শক্ত হলে ও চাপ দিলে ঘষা খেলে রক্ত আসে। আর একটা জিনিস মনে করেন, যখন পায়খানা রাস্তা আপনি যখন হাঁটাহাঁটি করতেছেন, একটা জিনিস খুলে আসে, বাথরুমের রাস্তাতে চাপ দেয় না, এর জন্য ব্লিডিং হওয়ার চান্স বেশি থাকে। সব জায়গাতে কম বেশি ব্লিডিং হতে পারে, বাট পাইছে এটা একটু আলাদা হয়, এক একটা ট্রিটমেন্ট এক একটা ট্রিটমেন্ট, মানে এটা লাস্ট হচ্ছে অপারেশন। তাও আমি বলি শোনো, এই যেটা বের হয়ে আসছে ওষুধটা কমানো সম্ভব নাই, তারপরে লাস্ট অপারেশন, ফিশারও অপারেশন, ফিস্টুলা তো এটা 100% অপারেশন করা লাগে, ওই রাস্তা বন্ধ করে দিতে হবে। তাছাড়া হয় কি, অ্যানাসের ভিতর দিয়ে যে স্কুল আসলো পাস হয়ে আসলো, কিন্তু ক্যান্ডে যেটা আসবে এটা তো তুমি জানোই না, কিন্তু দেখো না এখানে স্কুল আটকা আছে, আস্তে আস্তে এখান থেকে ইনফেকশন হবে, অবস্থা খারাপ, হেমোরয়েডস সেই অবস্থা। মানে যে অপারেশনই হোক, মানে যে রোগটা হোক, অপারেশন লাস্ট পর্যন্ত যাওয়া লাগে, কিন্তু হেমোরয়েডস হলে একটু আলাদা। অনেক সময় হেমোরয়েডস হলে আমরা হেমোরয়েডসের সাপোজিটরি পাওয়া যায়, সাপোজিটরি দিতে বলি, ক্রিম এরিয়ান আছে না, এরিয়ান, তারপর আরও কিছু ট্যাবলেট আছে, এই ট্যাবলেট এগুলো আমরা বিভিন্ন সাময়িক অবস্থায় খাওয়াই, কিন্তু আমরা যখন মেডিসিন প্র্যাকটিস করি আমরা জানি ফিভার টিউমারও অপারেশন করাই লাগে, সাময়িক কিছুদিন খায় একটু ভালো থাকে, বুঝতে পারছি? অপারেশনের রেজাল্টে আপনি রেজাল্ট আমরা এখন পাবো না, এটা একমাত্র অপারেশন করলে যতটুকু ভালো থাকে, কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না যে লাস্ট অপারেশন, একবার অপারেশন করে 6 মাস 1 বছর পর আবার করা লাগে, সাময়িক রোগটা বন্ধ করে দেবে। এখন আমি নেই যদি ক্লিনিক আসলে আগে কথা বলি, যে কোনো ব্লিডিং, যে কোনো ধরনের ব্লিডিং যদি হয়, ক্যাটাকাসে, স্টেশনের ব্লিডিং, বমি করতেছে রক্ত, কান দেওয়া রক্ত, নাক দেওয়া রক্ত, ফেড়া গাছের রক্ত, আর যা আছে সকল ধরনের রক্ত যদি হয়, ক্যাপসুল জামিক দিবা, কি দিবা? ক্যাপসুল জামিক 500 টাকা দিবা, আর কথা বলতে পারছি। আর ইনস্ট্যান্ট যদি বেশি ব্লিডিং হয়, এই জামিক এটা ইনজেকশন দিবা। ল্যান্ডিং কাট পলিসি তো একই না, ল্যান্ডিং কাট পলিসি এখানে না ও মানে বুঝতে পারছি? বিয়ার আমার কথা, যে কোনো ব্লিডিং এটা দিবা, একটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? শুধু তোমরা গুগলে সার্চ দিয়ে জিনিসটা দেখবা, যে
ঠিক আছে গুগলে সার্চ দিয়ে জিনিসটা দেখবা যেমন দেখো আমি পাইলস ট্রিটমেন্টটা শিখাই দিচ্ছি এক নম্বর কি পাইলসে ইনফেকশন হতে পারে না তাহলে একটা অ্যান্টিবায়োটিক লাগবে কি লাগবে লাগবে এখানে তুমি সেপিক্সাইন বা সিপ্রোফেন যে কোনো কিছু ইউজ করতে পারো তোমার ভালো রেজাল্ট সিপ্রোফ্লক্সাসিন সবচেয়ে ভালো আছে ঠিক আছে তাহলে আমি একটা দিলাম কি সিপ্রো 500 কয়বেলা দুবেলা 7 দিন ব্যথা হবে একটু তাই না রোলার দিলাম 10 দুবেলা 5 দিন প্লাস ব্যথা হলে খাবে গ্যাসের একটা দিতে হবে না হ্যাঁ গ্যাসের কি দেবো আর 20 দিলাম ঠিক আছে গেল তারপরে মূল যে জিনিসটা সেটা হচ্ছে পায়খানা কি করতে হবে নরম করতে হবে। তার মানে 100% একটা সিলিয়ার দিতে হবে অ্যাবোলা 2 চামচ করে কয়বার তিনবার আচ্ছা যদি রক্ত আসে কি দেব ক্যাপসুল ঠিক আছে আর একটা অয়েন্টমেন্ট দেব ওই অয়েন্টমেন্টের নাম কি রে আনুষ্ঠান এরিয়া যেটা সবচেয়ে ভালো চলে ক্রিম এরিয়া এটা কিভাবে দিব দিনে 3 বার ঠিক আছে এবং প্রতিবার পায়খানার পরে বুঝতে পারছো প্রতিবার পায়খানার পরে জাস্ট এটা অপারেশন কিন্তু হ্যাঁ এটা একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু কোনো সাপোজিটরি আমি দিইনি আর একটা জিনিস মনে রাখবা কোনো রোগীকে যদি ভর্টারেট সাপোজিটরি দিতে চাও বা পায়ে বা নাপা সাপোজিটরি দিতে চাও অবশ্যই জিজ্ঞেস করবা তার কোনো পাইলস আছে কি না কারণ পাইলসের রোগীকে যেভাবে সাপোজিটরি দিতে চাও ফাটা দেবে ব্লিডিং আর বেশি হবে রোগীর ইমার্জেন্সি কেস হবে যদি এরকম হয় কোনো ধরনের কোনো সাপোজিটরি দেওয়া যাবে না একমাত্র শুধুমাত্র হেমোরয়েডসের ক্ষেত্রে আমরা সাপোজিটরি দিতে পারি তাছাড়া পাইলস অ্যানালফিশিয়াল এগুলো সচরাচর আমরা সাপোজিটরি নিষেধ করি কারণ এটা দেওয়ার সময় আঘাত ওখান থেকে আবার ব্লিডিং হয় রক্ত বের হয় আমার কথা কি বোঝাতে পারছি ক্লিয়ার আমার কথা এর মধ্যে কোনো সাপোজিটরি আছে কিন্তু তোমরা দেখো না যে অনেক সময় সাপোজিটরি দেয় প্রথমে তিনটা আমরা তাহলে দুটা নিচে দুটা তারপরে একটা করে সাপোজিটরি দেয় তাহলে কি বোঝাতে পারছি এই ট্রিটমেন্টটা হচ্ছে তোমার পাইলস অনেক সময় সাপোর্ট দেওয়া দাঁতে কথা কমাতে পারো হেডোডিক্স দেওয়া কমাতে পারো রোলাস দেওয়া একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে হেডোডিক্স কার্ডিয়াক আইথিমিয়া করে যে কোনো সময় হার্ট ফেল করতে পারে সো হেডোডিক্স ডেঞ্জারাস আমার কথা কি বুঝতে পারছি হেডোডিক্স ডেঞ্জার সো ওটা বুঝে শোনা ব্যবহার করা উচিত সো হেডোডিক্স না ইউজ করাটাই ভালো কিন্তু যদি কারো স্মল জায়গাতে ব্যথা মানে আমার পায়ের আঙ্গুলে ব্যথা এগুলোতে হেডোডিক্স চাইতে ভালো কাজ করে কিন্তু তোমার দেওয়ার আগে বোঝা লাগবে এখন যেমন আমার হাতে ব্যথা হেডোডিক্স দিলেও কাজ করবে সলিউশন কিন্তু আমার পায়ের আঙ্গুলে ব্যথা আঙ্গুল তার মানে কি বডি থেকে অনেক দূরে এবং ছোট একটা পা তো এই ক্ষেত্রে হেডোডিক্স সবচেয়ে ভালো কাজ করে ভাবের চেয়েও ভালো কাজ করবে শরীরের চেয়েও ভালো কাজ করবে কিন্তু হেডোডিক্স যখন দিবা আগে দেখতে হবে কার্ডিয়াক কোনো প্রবলেম আছে হার্টের কোনো প্রবলেম থাকলে হেডোডিক্স দেওয়া যাবে তাহলে কার্ডিয়াক আইথিমিয়া হয় যে কোনো সময় পেশেন্ট মারা যাবে সো ওখান থেকে একটু আমার কথা বলতে পারছি আর গোলাপ সরি